একটা সময় ছিল যখন প্রায় পুরো ভারতবর্ষ জুড়ে ছিল তাদের শাসন। ছত্রপতি শিবাজী মহারাজের হাতে গড়া সেই অপ্রতিরোধ্য, সেই অদম্য মারাঠা সাম্রাজ্য। কিন্তু ভাবুন তো, এত বড় একটা শক্তির পতন কিভাবে সম্ভব হলো? চলুন আজ আমরা এই পতনের পেছনের গল্পটাই খুঁজে বার করি। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। আমরা একদম ধাপে ধাপে দেখব ঠিক কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে মারাঠারা ব্রিটিশদের সাথে একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ল, আর কোন সেই মারাত্মক ভুলগুলো ছিল যার কারণে এই বিশাল সাম্রাজ্যের সূর্য অস্তমিত হল। তো আমাদের আজকের আলোচনাটা আমরা কয়েকটা ভাগে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমরা জানব মারাঠা শক্তির পটভূমি, মানে যুদ্ধগুলো শুরু হওয়ার আগে তাদের অবস্থা ঠিক কেমন ছিল। এরপর আমরা এক এক করে ৩টি ইঙ্গো-মারাঠা যুদ্ধের খুঁটিনাটি দেখব, আর সবশেষে আমরা বিশ্লেষণ করব মারাঠাদের পরাজয়ের পেছনে আসল কারণগুলো কি কি ছিল। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। ব্রিটিশদের সাথে বড়সড় সংঘাত শুরু হওয়ার ঠিক আগে মারাঠা সাম্রাজ্যের ভেতরের পরিস্থিতি ঠিক কেমন ছিল সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, ১৭৬১ সালটা মারাঠাদের জন্য একটা বিরাট ধাক্কা ছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে তারা শুধু হেরেই যায়নি, এই যুদ্ধে তাদের প্রায় ২৮,০০০ সৈন্য, অনেক যোগ্য সেনাপতি সবাই মারা যান। এই অসম্ভব পরাজয়ের শোক সহ্য করতে না পেরে পেশোয়া বালাজি বাজিরাওয়েরও মৃত্যু হয়। কিন্তু এরপর মাত্র ১৭ বছর বয়সে পেশোয়া হন তার ছেলে প্রথম মাধবরাও। আর তিনি এতটাই প্রতিভাবান ছিলেন যে মাত্র ১১ বছরের মধ্যে মারাঠাদের হারানো শক্তি, সম্মান প্রায় সবটাই ফিরিয়ে আনেন। কিন্তু মারাঠাদের ভাগ্যটা দেখুন, মাত্র ২৭ বছর বয়সে ১৭৭২ সালে যক্ষার কারণে তার অকাল মৃত্যু হয়। আর প্রথম মাধবরাওয়ের এই আকস্মিক মৃত্যু, এটাই যেন মারাঠা সাম্রাজ্যের কফিনে প্রথম পেরেকটা পুঁতে দিল। কারণ এরপরেই সাম্রাজ্যের ভেতরে শুরু হয়ে গেল এক মারাত্মক ক্ষমতার লড়াই। এই যে ভেতরের কোন্দল, এটাই ব্রিটিশদের জন্য একটা সোনার সুযোগ তৈরি করে দিয়েছিল, যার জন্য তারা বহুদিন ধরে অপেক্ষা করছিল। চলুন এবার দেখি এই ক্ষমতার লড়াইটা কিভাবে সরাসরি ব্রিটিশদের সাথে প্রথম বড় যুদ্ধের কারণ হয়ে দাঁড়াল। ব্যাপারটা হল, মাধবরাওয়ের মৃত্যুর পর তার ছোট ভাই নারায়ণ রাও পেশোয়া হন, কিন্তু তার কাকা রঘুনাথ রাও ক্ষমতার লোভে এতটাই অন্ধ ছিলেন যে তিনি নারায়ণ রাওকে হত্যা করান। কিন্তু নানা ফাড়নভিসের মতো প্রভাবশালী মারাঠা সর্দাররা এই খুনিকে পেশোয়া হিসেবে মানতে রাজি ছিলেন না। তারা নারায়ণ রাওয়ের সদ্যজাত ছেলে দ্বিতীয় সভায় মাধবরাওকে পেশোয়া ঘোষণা করেন, আর এতেই হতাশ হয়ে রঘুনাথ রাও সেই মারাত্মক ভুলটা করে বসেন। তিনি সোজা চলে যান ব্রিটিশদের কাছে পেশোয়া হওয়ার জন্য সামরিক সাহায্য চাইতে, আর এর ফলেই হয় সুরাটের চুক্তি, যা মারাঠাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্রিটিশদের হস্তক্ষেপের দরজাটা পুরোপুরি খুলে দেয়। তবে যুদ্ধের শুরুতে কিন্তু ব্রিটিশরা খুব একটা সুবিধা করতে পারেনি। সত্যি বলতে ওয়াদগাঁওয়ের যুদ্ধে মাহাদজি সিন্ধিয়ার নেতৃত্বে মারাঠারা ব্রিটিশদের শোচনীয়ভাবে হারিয়ে দেয়। কিন্তু তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস হাল ছাড়ার পাত্র ছিলেন না। তিনি কলকাতা থেকে বিশাল সৈন্যবাহিনী পাঠান, যারা আহমেদাবাদ আর গোয়ালিয়রের মতো গুরুত্বপূর্ণ দুর্গ দখল করে নেয়, আর এতেই যুদ্ধের মোড়পুর ঘুরে যায়। এর মাঝে পুরন্দরের চুক্তি হলেও সেটা ঠিকঠাক কার্যকর হয়নি। শেষ পর্যন্ত ১৭৮২ সালে সালবাই চুক্তির মাধ্যমে প্রথম যুদ্ধের অবসান হয়। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কী ছিল জানেন? ব্রিটিশরা রঘুনাথ রাওকে সমর্থন করা বন্ধ করে দেয়। এর ফলে পরের ২০ বছরের জন্য দুই পক্ষের মধ্যে একরকম শান্তি ফিরে আসে। কিন্তু এই ২০ বছর ব্রিটিশরা কাজে লাগায় মহীশূরের টিপু সুলতানকে হারানোর জন্য, আর অন্যদিকে মারাঠারা নিজেদের ভেতরের কোন্দলে আরও বেশি করে জড়িয়ে পড়তে থাকে। চলুন এবার দ্বিতীয় যুদ্ধের দিকে যাওয়া যাক, যেখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখব যে ইতিহাস আবার নিজেকেই ফিরিয়ে আনছে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? যেন ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি। প্রথম যুদ্ধে রঘুনাথ রাও পেশোয়া হওয়ার লোভে ব্রিটিশদের ডেকে এনেছিলেন, আর ঠিক একইভাবে দ্বিতীয় যুদ্ধে তারই ছেলে পেশোয়া দ্বিতীয় বাজিরাও নিজের ক্ষমতা বাঁচানোর জন্য সেই ব্রিটিশদেরই শরণাপন্ন হলেন। বাবা যে ভুলটা করেছিলেন, ছেলেও ঠিক সেই একই ভুলের পুনরাবৃত্তি করলেন। দ্বিতীয় যুদ্ধের কারণটাও কিন্তু সেই একই, মারাঠা সর্দারদের নিজেদের ভেতরের লড়াই। ইন্দোরের যশবন্তরাও হোলকার আর গোয়ালিয়রের দৌলতরাও সিন্ধিয়ার মধ্যে ঝামেলা চরমে ওঠে। পেশোয়া দ্বিতীয় বাজিরাও সিন্ধিয়ার পক্ষ নেন, আর হোলকারের ভাইকে খুব নির্মমভাবে হত্যা করান। এর প্রতিশোধ নিতে যশবন্তরাও হোলকার পুনে আক্রমণ করেন, আর পেশোয়া ও সিন্ধিয়ার মিলিত বাহিনীকে হারিয়ে দেন। হোলকারের ভয়ে পালিয়ে গিয়ে পেশোয়া দ্বিতীয় বাজিরাও যে কাজটা করলেন, সেটা ছিল মারাঠা সাম্রাজ্যের জন্য আত্মহত্যার শামিল। তিনি ব্রিটিশদের সাথে বেসিনের চুক্তি সই করলেন, যেটা ছিল একটা অধীনতামূলক মিত্রতা চুক্তি। এর মানে কি? এর মানে হল পেশোয়া কার্যত মারাঠাদের স্বাধীনতা ব্রিটিশদের হাতে তুলে দিলেন। তিনি নিজের সুরক্ষার জন্য ব্রিটিশ সৈন্য রাখতে রাজি হলেন, আর তার খরচা চালানোর জন্য সুরাটের মতো গুরুত্বপূর্ণ শহর ব্রিটিশদের দিয়ে দিলেন।
স্বাভাবিকভাবেই বেসিনের এই চুক্তি অন্য মারাঠা সর্দাররা মেনে নিতে পারেননি। তারা এটাকে মারাঠা সম্মানের ওপর একটা বিরাট আঘাত হিসেবে দেখলেন। কিন্তু সবচেয়ে বড় ভুলটা তারা এখানেই করলেন। সিন্ধিয়া, ভোসলে আর হোলকাররা একজোট হয়ে লড়াই করার বদলে আলাদা আলাদাভাবে ব্রিটিশদের সাথে লড়তে গেলেন। আর এর ফল যা হওয়ার তাই হল। ব্রিটিশরা খুব সহজেই তাদের প্রত্যেককে হারিয়ে দিল আর তাদের সাথে আলাদা আলাদা চুক্তি করে তাদের বিশাল বিশাল এলাকা কেড়ে নিল। আর এবার আমরা চলে এসেছি একদম শেষ পর্বে, তৃতীয় এবং চূড়ান্ত সংঘাত, যা মারাঠা সাম্রাজ্যের পতনের কাহিনীকে সম্পূর্ণ করবে। তৃতীয় যুদ্ধের একটা বড় কারণ ছিল এই পিণ্ডারীরা। আচ্ছা, এই পিণ্ডারী কারা ছিল? এরা ছিল এক ধরনের ভাড়াটে সৈন্য, যারা মারাঠা সেনাবাহিনীর সাথে অভিযানে যেত আর লুটপাট করে নিজেদের খরচ চালাত। তো মারাঠা শক্তি যখন দুর্বল হয়ে পড়ল, তখন এই পিণ্ডারীরা ব্রিটিশদের এলাকাতেও লুটপাট শুরু করে দেয়। ব্রিটিশরা যখন এদের বিরুদ্ধে অভিযান শুরু করে, তখন মারাঠারা ভাবে যে এটা আসলে তাদের সার্বভৌমত্বের ওপর আক্রমণ। অধীনতামূলক মিত্রতার অপমান আর ব্রিটিশদের বাড়াবাড়ি থেকে মুক্তি পাওয়ার জন্য পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবার একটা শেষ চেষ্টা করেন। এবার তিনি হোলকার আর ভোসলেকে সাথে নিয়ে একটা সম্মিলিত জোট তৈরি করেন ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। এটাই ছিল মারাঠাদের অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। কিন্তু এই শেষ চেষ্টাও ব্যর্থ হল। ব্রিটিশদের উন্নত রণকৌশল আর সামরিক শক্তির কাছে মারাঠা জোট পুরোপুরিভাবে হেরে গেল। 1818 সালে পেশোয়া আত্মসমর্পণ করেন। ব্রিটিশরা এরপর পেশোয়া পথটাই তুলে দেয় আর দ্বিতীয় বাজিরাওকে কানপুরের কাছে বিঠুরের নির্বাসনে পাঠিয়ে দেয়। আর এর সাথেই মারাঠা সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন ঘটে। তাহলে আসল প্রশ্নটা হলো, এত বড় একটা শক্তি, এত দাপট, তারা এভাবে হেরে গেল কেন? চলুন এর পেছনের মূল কারণগুলো এবার একটু সংক্ষেপে কিন্তু পরিষ্কারভাবে বিশ্লেষণ করা যাক। সবচেয়ে বড় আর প্রধান কারণ ছিল রাজনৈতিক। মারাঠা সর্দারদের মধ্যে, মানে সিন্ধিয়া, হোলকর, ভোঁসলে, এদের মধ্যে একতার সাংঘাতিক অভাব ছিল। তারা একে অপরকে এতটাই হিংসা করত যে একটা সাধারণ শত্রুর বিরুদ্ধেও কখনো এক হতে পারেনি। শুধু তাই নয়, তাদের আগ্রাসী নীতির জন্য রাজপুত বা নিজামের মতো অন্য কোনো ভারতীয় শক্তির সাথেও তাদের ভালো সম্পর্ক ছিল না। ফলে যুদ্ধের সময় পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তারা ছিল একদম একা। সামরিক দিক থেকেও তারা অনেক পিছিয়ে পড়েছিল। শিবাজী মহারাজের সময়ের গেরিলা যুদ্ধের কৌশল ব্রিটিশদের সুশৃঙ্খল সেনাবাহিনীর বিরুদ্ধে আর কাজ করছিল না। আর সত্যি বলতে, পরবর্তী পেশোয়া আর সর্দারদের মধ্যে প্রথম বাজিরাও বা মহারজি সিন্ধিয়ার মতো যোগ্য নেতার অভাব দেখা দিয়েছিল। এর সাথে যোগ করুন ব্রিটিশদের অসাধারণ গুপ্তচর ব্যবস্থা, যার মাধ্যমে তারা মারাঠাদের সব পরিকল্পনা আগে থেকেই জেনে যেত। শেষ পর্যন্ত সবকিছুর মূলে কিন্তু একটাই কথা, যা এই স্লাইডে বলা হয়েছে। মারাঠারা ব্রিটিশদের কাছে ততটা হারেনি যতটা তারা হেরেছে নিজেদের ভেতরের বিভেদ, হিংসা আর অবিশ্বাসের কাছে। ব্রিটিশরা কেবল সেই দুর্বলতার সুযোগ নিয়েছিল, আর কিচ্ছু না। মারাঠাদের পতনের সাথে সাথেই ব্রিটিশদের সামনে থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় বাধাটা সরে গেল। বাংলা, মহীশূর আর এবার মারাঠা শক্তিকে হারানোর পর ব্রিটিশদের অখণ্ড ভারত জয়ের পথে আর কারা বাধা হয়ে দাঁড়াতে পারত? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রইল।